বাংলাদেশের জন্য সহসা পর্যটন ভিসা চালু করছে না ভারত। বাংলাদেশিদের জন্য খুব সহসা পর্যটন ভিসা চালু না হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। রোববার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পর্যটক ভিসা চালুর বিষয়ে এমন ইঙ্গিত দেন হাই কমিশনার। ভারতের পর্যটক ভিসা পুনরায় চালুর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে, কারণ আমাদের লোকবল কম। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি শুরু করা সম্ভব হবে, তবে এখন যাদের জরুরি মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। এছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন করা যারা করছেন তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি। হাই কমিশনার বলেন, আমরা চাই না এ ধরনের ভ্রমণে কেউ কষ্ট পাক, সেজন্য সর্বোচ্চ যতটুকু সম্ভব জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে। বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হয় প্রণয় ভার্মার কাছে। জবাবে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। কিভাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া যায়, আমরা মূলত আলোচনা করেছি কিভাবে আমরা কাজগুলো এগিয়ে নিতে পারি। শিক্ষা বোর্ডের পাথর লাঠি কাঠ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা। সদ্য প্রকাশিত এইচএসসির ফলাফল বাতিল করে নতুন করে মূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেছে একদল শিক্ষার্থী। এই সময় শিক্ষা বোর্ডের কর্মচারীদের হামলায় 5 শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন সরকারি শাহবাজপুর কলেজের মোহাম্মদ সাগর, নারায়ণগঞ্জ কলেজের শাহরিয়ার, কিশোরগঞ্জের ওয়ালি নেওয়াজ খান কলেজের নাহিদ, বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের ফাহমিদা হোসেন ও গোপালগঞ্জের শেখ লুৎফুর রহমান আদর্শ সরকারি কলেজের আশুতোষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমাদের বৈষম্য করে রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তারা বলছে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের মূল্যায়ন করে এইচএসসি রেজাল্ট দেওয়ার কথা, কিন্তু একজন শিক্ষার্থীর সব সাবজেক্টে A+ পেয়েছে, কিন্তু একটি সাবজেক্টে CD গ্রেড পেয়েছে। এটা কেন করলো? আমাদের কথা হচ্ছে, যেহেতু আমাদের এইচএসসির রেজাল্ট দেখে মূল্যায়ন করার কথা ছিল, সেটা বিবেচনা করে এইচএসসির রেজাল্ট প্রকাশ করা উচিত ছিল, কিন্তু আমাদের রেজাল্ট অনেক খারাপ হয়েছে, তাই আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছিলাম। কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ভেতর থেকে পাথর লাঠি দিয়ে স্টিলের স্কেল দিয়ে আঘাত করে আমাদের রক্তাক্ত করে। আয়াতুল্লাহ খামেনির উপর হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির ওপর হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল। গতকাল শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর থেকে এই হামলার জন্য ইরানকে দায়ী করে আসছে দখলদাররা। এর জেরে ইরানের সর্বোচ্চ নেতাকে এসে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে তারা। জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির নিরাপত্তা বিশ্লেষক এবং বৈশ্বিক ঝুঁকি বিষয়ক প্রধান জিন মার্ক রিগলি সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, নেতানিয়াহুর বাড়ির হাতে হামলার জন্য ইরানের দিকে আঙুল তোলার ব্যাপারটি চলমান দণ্ড ছড়িয়ে দিতে পারে। গ্যাস বিদ্যুতের দাম ঠিক করবে বিইআরসি, জ্বালানি উপদেষ্টা। সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রোববার রাজধানী একটি হোটেলে আয়োজিত জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, 2025 সালের মধ্যে 50টি অনুসন্ধান কূপ খনন করতে চাই সরকার। এখন থেকে কোনো যোগ সাজসের মাধ্যমে নয়, জ্বালানি খাতে সব কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে। তিনি বলেন, সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে। ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল, বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে। বহুল আলোচিত বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। ফলে ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল থাকবে বলে জানিয়েছেন আইনজীবী। এখন থেকে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকবে। রোববার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতি আপিল বেঞ্চ এ রায় দেন। এ রায়ের ফলে দীর্ঘ 8 বছর পর নিষ্পত্তি হলো গুরুত্বপূর্ণ এই রিভিউ আপিলের।
আদালতের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ, সুপ্রিম কোর্ট বারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আইনজীবীরা জানান, আজকের এই রায়ের ফলে এখন থেকে কোনো বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এলে সেই অভিযোগ নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি ও আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র দুইজন বিচারপতিকে অভিযোগ এলে সেই অভিযোগ নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি এবং দুইজন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হবে। অভিযোগ প্রমাণিত হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওই বিচারপতিকে অপসারণ বা ব্যবস্থা গ্রহণের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন। প্রথম শ্রেণী থেকে অনার্স পাস করলেন আবু সাইদ। অনার্স চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণী পেয়ে উত্তীর্ণ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তিনি সিজিপিএ 3.30 পেয়ে সম্মিলিত মেধা তালিকায় 14তম অবস্থান অধিকার করেছেন। ফলে রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলীর অনুমোদন ক্রমে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশকালে উপাচার্য বলেন, আমাদের মেধাবী শিক্ষার্থী সৈয়দ আবু সাইদ আমাদের মাঝে নেই। তার স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল বেশ ভালো হয়েছে। 69 জন শিক্ষার্থীর মাঝে আবু সাইদ মেধা তালিকায় 14তম স্থান অধিকার করেছে। সচিবালয় আইন উপদেষ্টা, হাইকোর্টের কিছু বিচারকের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, হাইকোর্টে কিছু বিচারক আছেন যাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, তাই বর্তমান সময়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিশেষ তাৎপর্য রয়েছে। রোববার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবনের মধ্য দিয়ে আদালতের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার একটি ফর্ম পেয়েছে ছাত্র জনতা। আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এরই মধ্যে সংবিধান অনুযায়ী গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি ও আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ দুইজন বিচারক মিলে এটি গঠিত হয়। কেউ যদি আজই কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেন তাহলে সেটির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তিনি বলেন, উচ্চ আদালত সম্পূর্ণ স্বাধীন, তারা তাদের মতো করে ব্যবস্থা নেবেন। তবে আমরা মনে করি ছাত্র জনতা তাদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করতে একটা ফর্ম পেল, এটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখতে চাই আমরা। দিনে দুপুরে গৃহবধূর গলা কেটে নগদ অর্থ স্বর্ণালংকার লুট। চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াপাড়ে অঞ্জলি রানী বিশ্বাস নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। রোববার উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার এলাকার দক্ষিণ পাড়ার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত অঞ্জলি রানী দৌলতদিয়ার দক্ষিণ পাড়ার নরসুন্দর গণেশ পরমাণিকের স্ত্রী। নিহতের স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে অঞ্জলিকে গলা কেটে হত্যার পর নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। নিহতের ছোট ভাই অশোক কুমার বলেন, আমার বোনের কোনো সন্তানাদি না থাকায় আমার মেয়ে তার সঙ্গে থাকতো। শনিবার কলেজ থেকে ফিরে বাড়িতে এসে দেখে বোনের মরদেহ পড়েছে। বিষয়টা আমাকে জানালে আমিও দোকান বন্ধ করে চলে আসি। তিনি আরো বলেন, আমার বোন অসুস্থ ছিল, মেয়ের সঙ্গে সকালে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল। তার শরীরের পরিহিত গহনা ঠিক থাকলে ঘরের বাক্সে তালা ভেঙে তিনি 3 ভরি সোনা গহনা নগদ 2 লক্ষ টাকা নিয়ে যায়। সাকিব না থাকায় স্বস্তিতে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে অবসরে যাওয়ার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান, তবে নিরাপত্তাজনিত কারণে তারা দেশে ফেরা হয়নি। এদিকে ম্যাচের আগের দিন রোববার প্রোটিয়া অধিনায়ক ইডেন মার্ক জানালেন, সাকিবের মতো ক্রিকেটার না থাকায় স্বস্তিতে আছে তারা দল। সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, সেভাবে মিস করব তাকে, সে খুব ভালো বোলার, ভালো খেলোয়াড়, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, অনেক বছর ধরে খেলেছে, তাকে মোকাবেলা করতে হবে না, এটা অবশ্যই হাফ ছেড়ে বাঁচার মতো। তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ভীষণ। যখন তারা ডেকেছে গিয়েছি, এটা তো রুটি রুজির জায়গা। নুসরাত ফারিয়া। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকেই তারকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন। তাদের মধ্যে একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পর্দায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করায় অনেকে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে তুলনা টেনে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। বিষয়গুলো শুরু থেকেই দেখে আসছেন ফারিয়া, তবে কখনো মুখ খুলে কোনো মন্তব্য করেননি। আন্দোলন পরবর্তী সময় দেশের বাইরে সময় কাটিয়েছেন তিনি। সম্প্রতি দেশে ফিরেছেন এই অভিনেত্রী। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ট্রল সমালোচনা প্রসঙ্গে একথা বলেন তিনি।
ফারিয়া বলেন, সমালোচনা হচ্ছে, সেসব চোখে তো পড়ছে, খারাপ লেগেছে, তবে কাকে কি বলবো। আমার ক্যারিয়ার 12 বছরের ক্যারিয়ার শুরুর পর থেকে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় দেখেছি, তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি, এটা রুজি রুকির জায়গা। কাজের প্রস্তাব এলে করবো, এটাই তো নিয়ম। এখন কেউ যদি আমাকে